হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমাদের সবার পক্ষ থেকে নিন একরাশ লাল গোলাপ শুভেচ্ছা। আসুন, বসুন, দেখুন আজকের 800 লাল গোলাপ। আমাদের আজকের পর্ব দুজন আলোচিত ইন্ডিয়ান শিল্পী। প্রথমজন ছবি আঁকার শিল্পী মকবুল ফিদা হোসেন, দ্বিতীয়জন অভিনয় শিল্পী শাহরুখ খান। প্রথমে কিছু তথ্য জেনে নিন মকবুল ফিদা হোসেন সম্পর্কে। ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত আর্টিস্ট মকবুল ফিদা হোসেনের জন্ম হয়েছিল 17 সেপ্টেম্বর 1915-তে মহারাষ্ট্রে খুব গরিব পরিবারে। তার বয়স এখন 94। তিনি 1.5 বছর বয়সে মা জয়নাবকে হারান এবং পিতা দ্বিতীয় বিয়ে করে সপরিবারে বম্বের একটি বস্তিতে থাকা শুরু করেন। 20 বছর বয়সে বম্বের জে স্কুল অফ আর্টসে ফিদা হোসেন ভর্তি হন। সংসার ও নিজের খরচ চালানোর জন্য অনেক ধরনের কাজ তিনি করেন, যেমন খেলনার দোকান, দর্জির দোকান, ফার্নিচারের দোকানে কাজ করা এবং সিনেমার বিলবোর্ড আঁকা। 1947-এ বম্বে আর্ট সোসাইটির অ্যানুয়াল এক্সিবিশনে ফিদা হোসেনের ছবি সুনহেরা সংসার দেখানোর পর থেকে তাঁর নাম ছড়িয়ে পড়ে। 1951-তে তিনি চায়নাতে যান এবং এর পরের কয়েক বছর জুড়ে তার পেইন্টিং ইউরোপে ও আমেরিকায় ব্যাপকভাবে বিভিন্ন গ্যালারিতে দেখানো হয়। 1996-এ বিচার মীমাংসা নামে একটি হিন্দু ম্যাগাজিনে অভিযোগ করা হয় যে হিন্দু দেবদেবীর নুড বা নগ্ন ছবি এঁকে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন। ফিদা হোসেনের বিরুদ্ধে 8টি মামলা দায়ের করা হয়। শিবসেনার সমর্থনে তার বাড়িতে হামলা চালানো হয় এবং তার পেইন্টিং নষ্ট করা হয়। 2006-এ ফিদা হোসেনের বিরুদ্ধে একের পর এক আরও মামলা দায়ের করা হতে থাকে, যার মধ্যে কিছু ছিল অজামিনযোগ্য। তাঁকে মৃত্যুর হুমকি দেয়া হয়। বিশেষত তাঁর আঁকা ভারতমাতা পেইন্টিংটি খুব বিতর্কিত হয়। এরপর ফিদা হোসেন বিদেশে চলে যান এবং লন্ডন ও দুবাইতে স্থায়ীভাবে থাকা শুরু করেন। এক পর্যায়ে তিনি তাঁর ছবিতে কাউকে দুঃখ দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চাইলেও উগ্র হিন্দুরা তাতে শান্ত হয় না। ফিদা হোসেনের উকিল অখিল সিবাল অভিযোগ করেছেন, 15 বছর যাবৎ শিল্পীর বিরুদ্ধে যে হয়রানি চলেছে তাতে ইন্ডিয়ান সরকার নীরব দর্শকের ভূমিকায় থেকেছে। শিল্পীর নিরাপত্তার জন্য সরকার কোনো কাজ করেনি। 2008-এ হোসেনের আঁকা গঙ্গা ও যমুনার যুদ্ধ মহাভারত 12 $1.5 মিলিয়ন বেশি দামে লন্ডনে বিক্রি হয়েছে। দক্ষিণ এশিয়ার আর কোনো শিল্পীর আঁকা ছবি এত দামে এর আগে বিক্রি হয়নি। তিনি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রতি ছিলেন প্রচণ্ড আসক্ত। ফেব্রুয়ারি 2010-এ কাতার সরকার মকবুল ফিদা হোসেনকে কাতারি নাগরিকত্ব দিয়েছেন এবং শিল্পী সেটা নিয়েছেন। ফলে খুব সম্ভবত তিনি ইন্ডিয়ান নাগরিকত্ব হারিয়েছেন। পেইন্টার মকবুল ফিদা হোসেন এবং অ্যাক্টর শাহরুখ খান সম্প্রতি ইন্ডিয়াতে এবং বিদেশে বহুল আলোচিত হয়েছেন বিভিন্ন কারণে। আজ এ বিষয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত আছেন মিস্টার জহিরুল হাসান বাঁধন, যিনি নিজে প্রায় 5.5 বছর বম্বেতে ছিলেন। প্রথমে বলুন, আপনি বম্বেতে কেন গিয়েছিলেন, সেখানে কি করেছিলেন? লেখাপড়া করতে যাই বম্বেতে। আপনি এমন একজন ব্যক্তি যার সৌভাগ্য হয়েছিল মকবুল ফিদা হোসেনকে চাক্ষুষ দেখার। কিভাবে হয়েছিল বম্বেতে সেটা? একদিন সকালে আমার যেটা মনে পড়ে, রবিবার ছিল, সকাল 9:30 10টার দিকে, রাস্তা ফাঁকা। তো আমি কোন একটা কাজে হাঁটছি রাস্তা দিয়ে, মেট্রো সিনেমার নিচে দেখি শিল্পী দাঁড়িয়ে আছেন। এটা আমার প্রথম দেখা হোসেনকে। আরেকবার তারও প্রায় 3-4 বছর পরে আমি আমার স্ত্রীর জন্য রং কিনতে গিয়েছি। হঠাৎ দেখলাম যে একটা সাদা গাড়ি এসে থামলো এবং গাড়ি থেকে প্রথমে একজন ভদ্রলোক নামলেন, তার পেছনে পেছনে হোসেন নামলেন। তো আমি তো দেখে খুব বিস্মিত, হোসেন আবার। ফিদা হোসেনের ছবি সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার ছবির বৈশিষ্ট্য কি? যেমন ধরুন, পিকাসোর ছবি আমরা বলতে পারি কিউবিজম আছে, বা ভ্যান গগের ছবি দেখেছি তিনি খুব ব্রাইট কালার, উজ্জ্বল রং ব্যবহার করেছেন। আবার রেমব্রান্ডের ছবি খুব একটা মরোজ, একটা করুণ বিষণ্ণ ভাব থাকে। তো ফিদা হোসেনের ছবির বৈশিষ্ট্য কি? আমার কাছে যেটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তার ছবিতে স্পিড। কয়েকটা রেখার ভেতর থেকে কয়েকটা রেখা এঁকে তিনি যে মোশনটা তৈরি করেন, তিনি যে স্পিডটা তৈরি করেন, এটা অনবদ্য, এটা চমৎকার চমৎকার। মানে ফিদা হোসেনের ঘোড়া সিরিজের ছবিগুলো, বিশেষ করে তার যে হর্স সিরিজ রয়েছে, এটা যে একটা স্থির চিত্রে ঘটতে পারে, এইটা আমি প্রথম নিজের ভেতরে রিয়েলাইজ করলাম যে এটা একটা বিস্ময়কর ব্যাপার। তারপর থেকে আমি তার যতগুলো ঘোড়া সিরিজের ছবি দেখেছি, আমি প্রত্যেকটাতে দেখেছি মুভমেন্ট। একটি ছবি নিয়ে খুবই বিতর্ক চলছে, নাম রেপ অফ ইন্ডিয়া। এই ছবিতে তিনি দেখছেন, মানে সেই ছবিতে আমরা দেখছি যে দুটো ক্যানভাস পাশাপাশি, কিন্তু দুটো ক্যানভাস আসলে একটা ছবি।
এরকম নয় যে এই ক্যানভাস একটা ছবি বা এই ক্যানভাস একটা ছবি, হ্যাঁ ঠিক আছে। এই ছবিটা তিনি এঁকেছিলেন তো বোম্বের সেই তাজ হোটেল, শুধু বোম্বেতে না, ভারতে যে একের পর এক হামলা হচ্ছে, সন্ত্রাসী হামলা হচ্ছে, বোমা হামলা হচ্ছে, এই হামলাগুলোর ওপরে তিনি ছবিটা এঁকেছেন, রেপ অফ ইন্ডিয়া। তাতে করে তিনি আমরা দেখছি ছবিতে যে দুটো ষাঁড়, তার মাঝখানে একটি নগ্ন নারী এবং সেখানে কিছু রক্ত এবং রক্তের রংটা সবুজ। এই যে একটা চিন্তা, আচ্ছা আমি নিশ্চিত যে এটা যে কাউকে কিছুক্ষণের জন্য হলেও বিমূঢ় করবে। আচ্ছা, তো তিনি অনেক বিতর্কিত ছবি এঁকেছেন। তার যদিও তার 70 দশকের সুফি সিরিজ যেটা বলা হয় সেটা বিতর্কে পড়েনি, সেই সিরিজ সম্পর্কে আপনি কি বলবেন? সুফি সিরিজ নিয়ে তার ছবিগুলো মূলত ইসলামী স্পিরিচুয়াল সাইড নিয়ে তিনি সেই ছবিগুলো এঁকেছিলেন, প্রায় সেমি অ্যাবস্ট্রাক্ট ধরনের ছবি, কিছু কিছু ফিগারেটিভ পেন্টিংও রয়েছে, ড্রয়িং রয়েছে। মূলত সেই জায়গা থেকে তিনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন 70 দশক। তারপরে তিনি যে ভারত মাতা দেখেছেন অনেক পরে, হ্যাঁ সেটা বিতর্কের সূচনা তো সেখান থেকেই। ঠিক ভারত মাতা থেকে বিতর্কিত সূচনা না, সূচনা হচ্ছে যে তিনি হিন্দু দেবতা এবং দেবীদের কিছু নগ্ন ছবি আঁকেন। ভারত মাতা ছবিটা আমি দেখেছি, এই ছবিতে সত্যি কথা বলতে কি, যদি কেউ আঘাত পেতে চান তিনি আঘাত পেতে পারেন, কারণ ছবিটা খুব ইন্টারেস্টিংলি উনি এঁকেছেন। আবার বলছি, তিনি কেউ মানে হিন্দু সম্প্রদায়, যে কেউ, শুধু হিন্দু সম্প্রদায়, ভারতে তো হিন্দু মুসলমান সব ধর্মের লোকই রয়েছে, শিখ রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, বুদ্ধিস্ট রয়েছেন, যে কোনো ধর্মের লোকই ভারতে রয়েছেন। ছবিটা হচ্ছে একজন নগ্ন নারী, আবার নগ্ন নারী, একজন নগ্ন নারী যে ভঙ্গিতে বসে রয়েছেন, সে ভঙ্গিটা আসলে ভারতের মানচিত্র। আচ্ছা আচ্ছা। এবং তার নগ্ন শরীরে বিভিন্ন স্থানে ভারতের বিভিন্ন স্থানের নাম, যেমন দিল্লি, কলকাতা বা অন্যান্য শহর এবং প্রদেশের নাম লিখেছেন। এখানে ভারতকে তিনি রিপ্রেজেন্ট করছেন একটি নগ্ন নারী হিসেবে। আমাদের দেশ, মানে তারা বলছেন আমাদের দেশ কোনো নগ্ন নারী হিসেবে কোথাও যাক, এটা আমরা চাই না। আরেকটা জায়গায় আমি আসতে চাচ্ছি, সেটা হচ্ছে তার সঙ্গে যে মাধুরী দীক্ষিতের যে সম্পর্ক গড়ে উঠেছিল, ফিল্ম অ্যাক্ট্রেস, এবং যিনি দেবদাসে খুবই চমৎকার অভিনয় করেছিলেন, সেই সময় মাধুরী দীক্ষিতের প্রতি ফিদা হোসেনের আকর্ষণ এবং তিনি যে ছবি করেছিলেন, অনেকটা মোনালিসার কথা বলা হয় সেই ছবি বিষয়ে, আপনি কি বলবেন? হোসেন বলছেন যে তিনি মাধুরীকে দেখছেন প্রায় 5-7 বছর ধরে, অলক্ষ্যে আড়ালে। সিনেমাটার নাম ছিল হাম আপকে হ্যায় কৌন। এই সিনেমাটার হোসেন আপনি জানেন নিশ্চয়ই 67 বার দেখেন, 67 টাইমস। হ্যাঁ, 67 বার তিনি এই ছবিটি দেখেন, এবং তিনি এটা সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন পত্রপত্রিকা বলেছেন, ইন্টারভিউতে বলেছেন যে আমি ছবিটি 67 বার দেখি মাধুরীকে দেখার জন্য। আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য যে হোসেন তার, আমার ছোটবেলায় আমি কিন্তু যখন মধুবালার অভিনীত মহল ছবিটি রিলিজ হয়েছিল, রংপুরে ছিলাম আমি তখন, আমি 10 দিনে 9 বার দেখেছিলাম। আমি জানতাম না যে এরকম দেখা সম্ভবপর। 67 বার এই রেকর্ড কিন্তু ভাঙবেন বলে মনে হয় না। আর কিছুবার দেখলে আপনি হোসেন হয়ে যেতেন। তো যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে উনি বারবার বলছেন যে তিনি ভারতীয় নারীদের খুব পছন্দ করেন। পরবর্তীতে তিনি মাধুরীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, গজগামিনী। তিনি মাধুরীকে নিয়ে সিরিজ ছবি এঁকেছেন। তখন MF হুসেনকে অনেকে বলতো মাধুরী ফিদা হোসেন। এবং মাধুরী সিরিজে তিনি যে ছবিগুলো এঁকেছেন, সেখানে ওই সমস্ত ছবিতে তিনি যে সই করেছেন সেটা কিন্তু মকবুল ফিদা হোসেন না, শুধু ফিদা। জানেন ফিদা মানে প্রেমিক। মাদার টেরিজাকে তিনি নিয়ে যে ছবিটা এঁকেছেন, যে সিরিজটা করেছেন, তারপরে মাধুরী সিরিজটা সবচেয়ে বেশি আলোচিত সিরিজ। অতি সম্প্রতি বিপদে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ক্রিকেট উৎসাহী শাহরুখ খান বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ বা IPL-এ অন্যান্য দেশের ক্রিকেটাররা যেমন খেলছেন, তেমনি পাকিস্তানের ক্রিকেটারদেরও খেলতে দেওয়া উচিত। তার এই মন্তব্যের পরে বম্বের উগ্রপন্থী হিন্দু দল শিবসেনা খুব ক্ষেপে যায়। শিবসেনা নিষিদ্ধ ঘোষণা করে শাহরুখ খানের সর্বশেষ মুভি মাই নেম ইজ খানকে। একই কারণে অভিনেতা পরিচালক আমির খানের বিরুদ্ধেও শিবসেনা তাদের বিদ্বেষ প্রকাশ করেছে। শাহরুখ খানের জন্ম হয়েছিল নতুন দিল্লিতে 2রা নভেম্বর 1965-তে। তাঁর পিতা ছিলেন পাঠান, তাঁর মা ছিলেন সুভাষচন্দ্র বসুর খুব বিশ্বস্ত সহযোগী মেজর জেনারেল শাহনেওয়াজ খানের দত্তক কন্যা। শাহরুখ খান ইকোনমিক্সে গ্র্যাজুয়েট হন। পড়াশোনায় তিনি ছিলেন ক্লাসের সেরা। থিয়েটার অ্যাকশন গ্রুপে তিনি অভিনয় বিষয়ে পড়াশোনা করেন। পিতামাতার মৃত্যুর পর 1991-এ তিনি বম্বেতে যান। তাঁর মুভি রিলিজ হওয়ার আগে ওই বছরেই তিনি প্রচলিত হিন্দু রীতিতে বিয়ে করেন। তিনি তাঁর স্ত্রীর হিন্দু ধর্মকে সম্মান করেন।
তাঁর ছেলে আরিয়ান ও তার মেয়ে সুহানা দুটি ধর্মই মেনে চলেন। শাহরুখ খানের সর্বশেষ মুভি মাই নেম ইজ খান নিষিদ্ধ করা সম্ভব হয়নি। বম্বে তথা ইন্ডিয়া জুড়ে মুভিটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন। এই মুভি বিদেশেও হিট হয়েছে। শাহরুখ খান কেন শিবসেনার বিরুদ্ধে বিজয়ী হলেন? কারণ হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। যখন একটি সমাজে গণতন্ত্র থাকে, আমি আপনাকে জানিয়ে রাখি, শাহরুখ খান যে মন্তব্য করেছিলেন আইপিএল সংক্রান্ত, তারপরে শিবসেনা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এই ছবিটি তারা হলে, সিনেমাপ্লেক্সে, মাল্টিপ্লেক্স থেকে তুলে নেবার একটা আবেদন জানান। কিছু মিছিল মিটিংও হয়। মাই নেম ইজ খান যেদিন রিলিজ হয় সেদিন 1000-এর ওপর শিবসেনা কর্মীকে আটক করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সিনেমা হলগুলোতে, মাল্টিপ্লেক্সগুলোতে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় যাতে সবাই নির্বিঘ্নে ছবি দেখতে পারেন। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, বিউটি। আপনি যে কোনো বিষয়ে আমি আমার মতামত রাখতেই পারি। তবে আমার মনে হয় যে শাহরুখ খানের বিজয়ী হওয়ার পেছনে, এই গণতান্ত্রিক লড়াইতে বিজয়ের পেছনের কারণটা হচ্ছে শাহরুখ খানের বয়স। কারণ যেখানে আজকে নির্বাসিত থাকতে বাধ্য হচ্ছেন মকবুল ফিদা হোসেন, সেখানে বিদেশ থেকে কিন্তু ফিরে এলেন শাহরুখ খান। মাই নেম ইজ খান ক্যাম্পেইন করে, বার্লিনে প্রেস কনফারেন্স করে তিনি ফিরে এসেছেন ইন্ডিয়াতে। তিনি বিজয়ী হয়েছেন, মনে হয় তার যে সমর্থক সারা ইন্ডিয়াতে আছে, মুভি ফ্যান, তাদের বয়স কম এবং তাদের সংখ্যা অনেক বেশি। হয়তো ফিদা হোসেন কিন্তু সেরকম কিন্তু প্রভাব তিনি ফেলতে পারেন না। আমি ঠিক এইভাবে দেখি না। আমি যেভাবে দেখছি সেটা বয়স কোনো ফ্যাক্টর নয়, কখনোই নয়। কারণ ফিদা হোসেন স্বেচ্ছা নির্বাসনে গেছেন, তাকে জোর করে দেশ থেকে বার করে দেওয়া হয়নি। না, কিন্তু পরিস্থিতি এরকম একটা ছিল যে তিনি যেতে বাধ্য হয়েছেন, সেটাই তিনি দাবি করছেন। অথচ আপনি দেখুন পক্ষান্তরে ভারতের একজন মন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে হুসেন যদি দেশে ফেরেন তাকে সর্বোচ্চ রকম প্রোটেকশন দেওয়া হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, প্রোটেকশন দেওয়ার পরেও ভারতেরই কিন্তু সহিংসতার কারণে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পরে তার ছেলে এবং তার আগে মহাত্মা গান্ধীও নিহত হয়েছিলেন। সুতরাং প্রোটেকশন দিতে চাইলে অনেক সময় দেওয়া যায় না। একটা মানুষকে কিন্তু বেছে নিতে হয় যে সে নিজে কোথায় নিরাপদ থাকবে, সেই অনুভূতিটা কোথায় পাবে। বোধহয় সে কারণেই ফিদা হোসেন এখন বাধ্য হচ্ছেন বাইরে থাকতে। হুসেন সাহেব তিনি কিন্তু পদ্মভূষণ পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন, তার আগে পদ্মশ্রী পেয়েছেন। ভারতে তিনি ভীষণ রেসপেক্টেড একজন শিল্পী এবং তার ছবির বিরুদ্ধে যে আন্দোলন বলুন বা যে ক্ষোভ শিবসেনা বা অন্যান্য বজরং দল বা ভিএইচপি প্রকাশ করছে, তার বিরুদ্ধে কিন্তু একটা বড় অংশ তার সমর্থক রয়েছেন। তার ভেতরে বুদ্ধিজীবী রয়েছেন, শিল্পী রয়েছেন, কবি, সাহিত্যিক সমাজ রয়েছে এবং ভারতের এক সাধারণ মানুষদের একটা বড় অংশ কিন্তু হুসেনের সমর্থক। ঠিক আছে, এটা একটা পয়েন্ট আমি বলবো। আর সেটা মেনে নিচ্ছি। আমি তো সেটাই বলছি যে ফিদা হোসেন আছেন, কিন্তু সেই সমর্থকের সংখ্যাটা হয়তো কিছুটা কম শাহরুখ খানের তুলনায়। শাহরুখ খানের উপরে শিবসেনাদের যে আচরণ, সেটা ছিল আইপিএল সংক্রান্ত একটি মন্তব্যের কারণে। শাহরুখ খান মনে করছিলেন যে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়রা থাকলে হয়তো টুর্নামেন্টটা আরো একটু আকর্ষণীয় হতো। এটাতে শিবসেনা এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং শাহরুখ খান দেশে ফিরে আসেন। কারণ শাহরুখ খান মনে করেছিলেন যে ভারত তার দেশ। শাহরুখ খান দেশে ফিরে এসেছেন। আমি হুসেন সম্বন্ধে আমার যেটা আগ্রহ, সেটা হচ্ছে যে হুসেন এমন একটা দেশকে বেছে নিলেন তার আবাসভূমি হিসেবে, যে দেশের পাসপোর্ট তিনি নিয়েছেন, যে দেশ তার ইতিহাসে একটি শিল্পীও তৈরি করতে পারেননি। আপনি বলছেন কাতারের কথা। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, দর্শকদেরকে জানিয়ে রাখছি যে কাতার কিন্তু একটা মধ্যপ্রাচ্যে বড় ভূমিকা পালন করছে। কেন সেখানকার যিনি শাসক, তিনি স্থির করেছেন কাতারকেই তার রাজধানী দোহাতে তিনি সেখানে কিন্তু ইসলামিক সংস্কৃতির পীঠস্থান বানাবেন। যে ধরুন একসময় আমরা জানতাম কায়রো হচ্ছে ইসলামী শিক্ষার পীঠস্থান, আল আজহার ইউনিভার্সিটি ইত্যাদি, বা টাকা পয়সার দিক থেকে এখন দুবাই হয়েছে, আগে বাহরাইন ছিল। উনি চাচ্ছেন যে কাতারের রাজধানী এবং কাতারকে ইসলামিক সংস্কৃতির পীঠস্থান করবেন এবং সেই জন্যই কিন্তু তিনি ফিদা হোসেনকে নাগরিকত্ব দিয়েছেন। হুসেন বেশ আগে একটি ছবি এঁকেছিলেন 4 জন নেতাকে নিয়ে, তার ভেতরে হিটলার ছিলেন এবং হিটলারকে তিনি নগ্ন এঁকেছিলেন। যখন সাংবাদিকরা বা অন্যান্য সবাই জিজ্ঞাসা করছেন যে আপনি হিটলারকে নগ্ন আঁকলেন কেন, হুসেন বললেন যে আমি হিটলারকে ভীষণ অপছন্দ করি। আমি হিটলারকে নগ্ন এঁকে আমার ঘৃণার একটা প্রকাশ করেছি। প্রশ্ন হচ্ছে তিনি যে নগ্ন দেবীদের এঁকেছেন তিনি কি জানতেন না? তিনি জানতেন,
তিনি জানতেন যে এরকম একটি আন্দোলন হবে, কারণ এটা তিনি একটি ছবিতে আঁকেননি, তিনি বেশ কয়েকটা লম্বা ছবি, লম্বা সময় ধরে তিনি এটা এঁকেছেন। তিনি জানতেন যে এই ধরনের একটি আন্দোলন হবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে হুসেনের নিজের কথাই কি হুসেনকে আবার গিলতে হচ্ছে না? কারণ তিনি একবার বলছেন যে তিনি হিটলারকে নগ্ন এঁকেছেন তার প্রতি ঘৃণা থেকে। এখন যদি কোনো সনাতন ধর্মাবলম্বী এই প্রশ্ন হুসেনকে করেন যে আপনি দেবীদের নগ্ন এঁকেছেন কেন, আপনি রেপ অফ ইন্ডিয়া নামে যে ছবিটি এঁকেছেন, এরকম কোন ছবিকে আপনি রেপ অফ কাতার নামে আঁকতে পারবেন? মূল্যবান মতামত এবং চমৎকার মূল্যায়নের জন্য অনেক ধন্যবাদ মিস্টার জহিরুল হাসান বাঁধন। আমাদের তরফ থেকে আপনাকে একটি লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। 1992 ও 93-এ বম্বে ও গুজরাটে শিবসেনার উস্কানিতে বড় সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট হয়েছিল। রায়টের পরে বিপদগ্রস্ত মুসলিমদের সাহায্য করতে গিয়ে শিবসেনার আক্রোশের শিকার হয়েছিলেন দিলীপ কুমার ও অভিনেত্রী শাবানা আজমি। আমার সঙ্গে দিলীপ কুমারের দেখা হয়েছিল 90-এর দশকে। আমি তাকে প্রশ্ন করেছিলাম তার জীবনের সবচেয়ে সুখকর অভিজ্ঞতা কোনটি এবং সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতা কোনটি। তিনি আমাকে উত্তর দিয়েছিলেন ভারতে অভিনেতা রূপে তিনি যে প্রতিষ্ঠা ও খ্যাতি পেয়েছেন সেটা তার সবচেয়ে সুখকর অভিজ্ঞতা। কিন্তু তিনি এটাও বলেছিলেন যে তার সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতা হচ্ছে বম্বে রায়টের পরে তাকে মুসলিম হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কারণ তিনি মুসলিমদের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আজ এই পর্যন্তই। সব দেশে সব সময় সব ধরনের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আপনারা থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।